কল্পনা করা যাক এমন একটা মুহূর্ত, একটা হাসপাতালের আইসিইউ রুম, চারপাশের সমস্ত লাইফ সাপোর্ট মেশিন, মনিটর সবকিছু পুরোপুরি বন্ধ। আইসিইউর মতো জায়গায় এমন নিস্তব্ধতা এমনিতেই খুব অস্বাভাবিক একটা ব্যাপার। একদম ঘুটঘুটে অন্ধকার সেই ঘরের ভেতর থেকে হঠাৎ একটা খসখসে গলা শোনা যায়, ডাক্তারকে বলো আমি এখনো বেঁচে আছি। বাপরে, শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, আজকের আমাদের হাতে থাকা সোর্স ম্যাটেরিয়াল, যাকে দ্য লিভিং সাইলেন্স অফ রুম 307 হিসেবে বর্ণনা করা হয়েছে, ঠিক এই রকমই একটা হাড়হিম করা ঘটনার বিবরণ দিচ্ছে। মানে এটা তো সাধারণ কোনো আধিভৌতিক গল্প নয়। একেবারেই না। 2022 সালে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ঘটা এই ঘটনাটা নিয়ে আমাদের আজকের এই গভীর আলোচনা। আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এই সোর্স মেটেরিয়ালটিকে, বোঝার চেষ্টা করব কেন বিজ্ঞান আর যুক্তির সবচেয়ে বড় দুর্গ মানে একটা আধুনিক হাসপাতাল কখনো কখনো চরম অব্যাখ্যাত এবং শিহরণ জাগানো ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আর এর গভীরে লুকিয়ে থাকা স্নায়বিক বিজ্ঞান, প্রাতিষ্ঠানিক মনস্তত্ত্ব আর মানুষের আদিমতম ভয়গুলো কিভাবে এক বিন্দুতে এসে মেলে, সেটাই কিন্তু আমাদের আজকের মূল অন্বেষণ। ঠিক তাই। তো এই সোর্স ম্যাটেরিয়ালটা পড়ার সময় যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি ভাবায় তা হলো এর প্রেক্ষাপট। হ্যাঁ, কারণ ধরুন একটা হাসপাতাল হলো চরম আবেগ এবং নিরেট বিজ্ঞানের এক অদ্ভুত সংঘর্ষের জায়গা, তাই না? এখানেই মানুষ জন্ম নেয়, আবার এখানেই জীবনের শেষ শ্বাসটুকু ত্যাগ করে। একটা খুব ভারী পরিবেশ থাকে সবসময়। ঠিক, এত তীব্র শারীরিক ও মানসিক যন্ত্রণার একটা জায়গা যখন রাতের বেলায় পুরোপুরি শান্ত হয়ে যায়, তখন সেই নিস্তব্ধতার ওজনটা কিন্তু শুধু পরিবেশগত থাকে না, সেটা একটা মনস্তাত্ত্বিক রূপ নেয়। আর এই ঘটনাটা আমাদের মনে একটা অস্বস্তিকর প্রশ্ন জাগায় যে বিজ্ঞানকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি, তার বাইরেও কি এমন কোনো ধূসর এলাকা থেকে যায় যা কোনো ফর্মুলা দিয়ে মাপা সম্ভব নয়? সোর্স ম্যাটেরিয়ালের হাওড়ার এই প্রাইভেট হাসপাতালের যে পরিবেশটা বর্ণনা করা হয়েছে, সেটা শুনলেই এই ধূসর এলাকার ধারণাটা খুব স্পষ্ট হয়ে ওঠে। হ্যাঁ, পুরো ঘটনার কেন্দ্রে রয়েছেন অরিন্দম নামের একজন ওয়ার্ড বয়। তার কাজ খুব সাধারণ, রাতের শিফটে ডিউটি করা, রোগীদের খোঁজ খবর নেওয়া, ফ্লোরগুলো চেক করা। কিন্তু এই সাধারণ রুটিনের মধ্যেই হাসপাতালের 3 তলার একটা নির্দিষ্ট রুম, মানে রুম নম্বর 307কে ঘিরে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। সোর্সে উল্লেখ করা হয়েছে ওই নির্দিষ্ট রুমটা নিয়ে হাসপাতালের ভেতরে একটা অলিখিত নিয়ম বা ট্যাবু ছিল। রাতের বেলায় কোনোভাবেই ওই ঘরের দরজা খোলা হতো না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, কেন খোলা হবে না তার কোনো নির্দিষ্ট কারণ কারো জানা ছিল না। কেউ এই নিয়ে কোনো কথা বলতো না, তাই তো? একদম। সমাজবিজ্ঞান বা সোশিওলজির দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা বিশ্লেষণ করা খুব জরুরি। যে কোনো বড় প্রতিষ্ঠানে, বিশেষ করে হাসপাতাল বা আদালতের মতো জায়গায় যেখানে সবকিছু খুব নিয়মতান্ত্রিকভাবে চলে, সেখানে একটা প্রাতিষ্ঠানিক স্মৃতি বা ইনস্টিটিউশনাল মেমরি তৈরি হয়। মানে এই মেমরি সবসময় ফাইলের খাতায় লেখা থাকে না। ঠিক, যখন কোনো একটা জায়গায় এমন কোনো ঘটনা ঘটে যা ওই প্রতিষ্ঠানের যুক্তিনির্ভর কাঠামোর সাথে একেবারে বেমানান, তখন সেখানকার মানুষেরা চরম কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতির শিকার হন। মানে তারা এমন কিছু দেখেন বা অনুভব করেন যা তাদের বৈজ্ঞানিক শিক্ষার সাথে মেলে না। হ্যাঁ, তখন সেই অস্বস্তিকর সত্যিটাকে হজম করার সবচেয়ে সহজ উপায় হল নীরবতা পালন করা। ওই 307 নম্বর রুমের ক্ষেত্রেও অতীতে এমন কিছু ঘটেছিল যা চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে ছিল, তাই সেটা নিয়ে আলোচনা না করে রুমটাকে একটা অলিখিত নিয়ম দিয়ে বন্ধ করে দেওয়াই প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার জন্য সুবিধাজনক মনে হয়েছিল। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে। একটা হাসপাতাল তো পুরোপুরি অনুসন্ধান আর ডায়াগনোসিসের ওপর ভিত্তি করে চলে। তা তো বটে। একটা মেশিনে ত্রুটি দেখা দিলে ইঞ্জিনিয়ার ডাকা হয়, কোনো রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে টেস্ট করা হয়। তাহলে একটা নির্দিষ্ট ঘরের ভেতর যদি দিনের পর দিন অস্বস্তিকর কিছু ঘটে, তবে সেটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া হয় কেন? মানুষের স্বাভাবিক প্রবৃত্তি তো হওয়া উচিত সেটার পেছনের কারণটা খুঁজে বের করা। আপনার যুক্তিটা একদম সঠিক সাধারণ পরিস্থিতির ক্ষেত্রে, কিন্তু যখন কোনো ঘটনা মানুষের অস্তিত্বগত নিরাপত্তার ভিতটাকেই নাড়িয়ে দেয়, তখন মানুষের মস্তিষ্ক অনুসন্ধান করার বদলে নিজেকে গুটিয়ে নেয়। নিজেকে বাঁচানোর একটা চেষ্টা আর কি। হ্যাঁ, ধরুন একটা ভেন্টিলেটর খারাপ হলে সেটা মেকানিক দিয়ে ঠিক করা যায়, কিন্তু যদি এমন কিছু ঘটে যা পদার্থবিদ্যা বা জীববিজ্ঞানের কোনো নিয়মে ফেলা যাচ্ছে না, তখন সেটা নিয়ে ঘাটাঘাটি করা মানে নিজেদের দীর্ঘদিনের বিশ্বাস আর পড়াশোনার ভিতটাকে প্রশ্নের মুখে ফেলা। বাপরে,
একটা হাসপাতালের মতো পরিবেশে এই ধরনের অনিশ্চয়তা তো খুব বিপজ্জনক। ঠিক, তাই অনুসন্ধান করার বদলে ভয়টাকে একটা অলিখিত নিয়মে পরিণত করে দেওয়াই মানুষের অবচেতন মনের একটা ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষামূলক কৌশল। কিন্তু এই ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষামূলক কৌশলটা কিন্তু অরিন্দমের ক্ষেত্রে সেদিন কাজ করেনি, কারণ প্রাতিষ্ঠানিক নীরবতা দিয়ে তৈরি সেই অলিখিত নিয়মটা সেদিন ভেঙে গিয়েছিল। হ্যাঁ, রাতের সেই শিফটে সোর্স অনুযায়ী রাত তখন 1টা পার হয়ে গেছে, চারপাশ একদম শুনশান। রাতের বেলা একটা বড় হাসপাতাল যেন একটা পরিত্যক্ত শহরের মতো, যেখানে নিস্তব্ধতাও কথা বলে। তো অরিন্দম যখন 3 তলার ফ্লোর চেক করতে করতে ওই 307 নম্বর রুমের সামনে পৌঁছায়, সে খেয়াল করে দরজাটা সামান্য খোলা। ভেজানো একটা দরজা। হ্যাঁ, তার মনে হয়েছিল হয়তো কোনো নার্স বা অন্য কেউ ভুল করে খোলা রেখে গেছে। এই সামান্য একটা ধারণার বশবর্তী হয়েই সে দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করে, আর ভেতরে পা দেওয়ার সাথে সাথেই তার চারপাশের বাস্তবতা যেন পুরোপুরি বদলে যায়। সোর্স মেটেরিয়ালে খুব স্পষ্টভাবে বলা আছে যে ঘরের ভেতরে ঢোকার সাথে সাথেই অরিন্দম অদ্ভুত রকমের একটা কনকনে ঠান্ডা অনুভব করে। হ্যাঁ, হাসপাতালের সাধারণ সেন্ট্রাল এসি ঠান্ডা নয়, এমন একটা ঠান্ডা যা একেবারে হাড় কাঁপিয়ে দেয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আইসিইউ হওয়া সত্ত্বেও ঘরের ভেতরের সমস্ত লাইফ সাপোর্ট মেশিন, মনিটর সব বন্ধ ছিল। আর ঠিক এই নিস্তব্ধতা এবং অস্বাভাবিক ঠান্ডার চেয়েও চরম ভয়ের মুহূর্তটা তৈরি হয় যখন অরিন্দম আইসিইউ এর বেডের দিকে তাকায়। সোর্স বলছে সেই আবছা অন্ধকারে সে দেখে বেডের উপর কেউ একজন স্থির হয়ে বসে আছে। রাত 1টার পর একটা বন্ধ আইসিইউ রুমে, যেখানে কোনো মেশিনের শব্দ নেই, সেখানে একটা ছায়ামূর্তি বসে থাকতে দেখলে যে কোনো মানুষের স্নায়ু বিকল হয়ে যেতে পারে। আসলেই তাই। অরিন্দম তখন ভয়ে জমে গিয়ে কাঁপা গলায় শুধু জিজ্ঞেস করেছিল, কে আপনি? আর তারপর সেই লোকটি খুব ধীরে ধীরে মাথা তুলে সম্পূর্ণ ফাঁকা আর প্রাণহীন দৃষ্টি নিয়ে একটা অত্যন্ত শুকনো খসখসে গলায় বলে ওঠে, ডক্টরকে বলো আমি এখনো বেঁচে আছি। এই বাক্যটার মধ্যে এমন একটা মনস্তাত্ত্বিক ওজন আছে যা ঘটনাটাকে সাধারণ কোনো ভৌতিক বিবরণ থেকে আলাদা করে দেয়। একদম। আমি এখনো বেঁচে আছি, এটা কোনো প্রতিশোধের স্পৃহা নয়, কাউকে ভয় দেখানোর চেষ্টা নয়, এটা চরম একটা অসহায়তার সুর। এখান থেকেই আমাদের মানুষের স্নায়বিক বিজ্ঞান বা নিউরোসায়েন্সের গভীরে যাওয়া প্রয়োজন। চরম আতঙ্কের সময় মানুষের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে সেটা বুঝলে এই ঘটনার অনেকগুলো স্তর উন্মোচিত হবে। ঠিক এই জায়গাটাতেই আমার খুব জোরালো একটা প্রশ্ন আছে। সোর্স মেটেরিয়ালে ঘরের ওই অস্বাভাবিক ঠান্ডা বা সমস্ত মেশিন বন্ধ থাকার যে কথা বলা হচ্ছে, সেটা কি আসলেই বাস্তব কোনো ঘটনা ছিল, নাকি প্রবল আতঙ্কের কারণে অরিন্দমের কোনো সেন্সরি ডিস্টরশন বা স্নায়ুবিক বিকৃতি ঘটেছিল? মানে হ্যালুসিনেশন বলছেন? হ্যাঁ, আমরা তো জানি ভয় পেলে মানুষের চারপাশের বাস্তবতা সাময়িকভাবে বদলে যেতে পারে। বৈজ্ঞানিকভাবে দেখলে যখন মানুষ চরম ভয়ের মুখোমুখি হয় তখন মস্তিষ্কের অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে এবং শরীরে প্রচুর পরিমাণে অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ হয়। এই ফাইট অর ফ্লাইট মানে লড়াই করো নয়তো পালাও, এই চরম স্নায়বিক উত্তেজনার সময় আমাদের শরীরে পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন ঘটে। এটার মানে কি? মানে হল শরীরের বাইরের দিকে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, যাতে সমস্ত রক্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে জমা হতে পারে। এর ফলে ত্বকের তাপমাত্রা হঠাৎ করে কমে যায় এবং মানুষ প্রচণ্ড ঠান্ডা অনুভব করে। আচ্ছা। অরিন্দম যে অদ্ভুত এবং হাড় কাঁপানো ঠান্ডার কথা বলেছে, তার একটা বড় বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে এই স্নায়বিক প্রতিক্রিয়া। পাশাপাশি চরম ভয়ের সময় ধীর হয়ে যাওয়ার অনুভূতি বা আশপাশের শব্দ শুনতে না পাওয়ার মতো ঘটনাও ঘটে। একটু দাঁড়ান, আপনার এই স্নায়ুবিক ব্যাখ্যার জায়গাটাতে আমার একটা সন্দেহ তৈরি হচ্ছে। আপনি বলছেন অ্যাড্রেনালিনের কারণে ফাইট অর ফ্লাইট রেসপন্স তৈরি হয়। হ্যাঁ, কিন্তু এই রেসপন্সের মূল কাজ তো হলো আমাদের ইন্দ্রিয়গুলোকে আরও বেশি সজাগ করে তোলা, যাতে আমরা চারপাশের বিপদ সম্পর্কে হাইপার অ্যাওয়্যার বা অতি সচেতন হতে পারি। ঠিক। এখন অরিন্দমের মস্তিষ্ক যদি বেঁচে থাকার তাগিদে তার চারপাশের পরিবেশ সম্পর্কে এত বেশি তীক্ষ্ণ হয়ে ওঠে, তাহলে সে কি খুব সহজেই বুঝতে পারত না যে তার নিজের মনই তার সাথে খেলা করছে? সবচেয়ে বড় কথা, মস্তিষ্ক ভয় পেলে কোনো ছায়া দেখতে পারে,
বা অস্পষ্ট কোনো শব্দকে বিকৃত করে শুনতে পারে। আপনি বলতে চাইছেন ওই বাক্যটার কথা? হ্যাঁ, ডাক্তারকে বলো আমি এখনো বেঁচে আছি। এত বেশি সুনির্দিষ্ট, এত বেশি অর্থপূর্ণ এবং লজিক্যাল একটা আর্তনাদ একটা আতঙ্কিত মস্তিষ্ক নিজে থেকে তৈরি করবে কেন? এটা তো কোনো র্যান্ডম হ্যালুসিনেশন বলে মনে হচ্ছে না। খুব সূক্ষ্ম এবং চমৎকার একটা পাল্টা যুক্তি দিয়েছেন। আসলেই মস্তিষ্কের প্যারেডোলিয়া বা প্যাটার্ন খোঁজার প্রবণতা দিয়ে মেঘের মধ্যে মানুষের মুখ দেখা বা বাতাসের শব্দকে ফিসফিসানি হিসেবে ব্যাখ্যা করা যায়, কিন্তু এত সুনির্দিষ্ট এবং ব্যাকরণগতভাবে নিখুঁত একটা বাক্যকে শুধুমাত্র স্নায়বিক বিকৃতি বলে উড়িয়ে দেওয়াটা খুবই কঠিন। হ্যাঁ, এটা মেনে নেওয়া যায় না। এখানেই বিজ্ঞান এবং আমাদের চেনা বাস্তবতার সীমারেখাটা একটু ঝাপসা হয়ে আসে। হয় অরিন্দম অবচেতনভাবে ওই রোগীর মৃত্যুর খবরটা আগে থেকেই জানত এবং তার মস্তিষ্ক সেই অনুযায়ী একটা ভয়ঙ্কর বিভ্রম তৈরি করেছিল, আর নয়তো সেখানে এমন কিছু ঘটেছিল যা আমাদের চেনা পদার্থবিজ্ঞানের নিয়মের বাইরে। ঠিক। এই ঘটনার সবচেয়ে অস্বস্তিকর দিকটা কিন্তু রাতের ওই মুখোমুখি সাক্ষাৎ নয়, বরং পরের দিন সকালের সেই ঘটনা, যা এই পুরো অভিজ্ঞতাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। একদম ঠিক বলেছেন। অরিন্দমের ওই রাতের মানসিক ধাক্কা এতটাই তীব্র ছিল যে সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু ঘটনাটা তার ওই রাতের আতঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। পরের দিন সকালে যখন হাসপাতালের পরিবেশ আবার স্বাভাবিক, দিনের আলো ফুটেছে, কোলাহল শুরু হয়েছে, তখন অরিন্দম একটা যৌক্তিক উত্তরের আশায় সরাসরি ডাক্তারের কাছে ছুটে যায়। সে হয়তো ভেবেছিল একটা লজিক্যাল এক্সপ্লেনেশন পাবে। হ্যাঁ, সে ভেবেছিল ডাক্তার হয়তো তাকে বলবেন যে সে ভুল দেখেছে, অথবা হয়তো সত্যি সত্যি রাতে নতুন কোনো রোগীকে ওই রুমে শিফট করা হয়েছিল। সে রাতের পুরো ঘটনাটা, ওই লোকটির সেই সুনির্দিষ্ট কথাগুলো সবকিছু ডাক্তারকে খুলে বলে। কিন্তু এরপর ডাক্তারের প্রতিক্রিয়া সমস্ত চিন্তাভাবনার কাঠামোকে স্তব্ধ করে দেয়। সোর্স ম্যাটেরিয়ালে এই জায়গাটা অত্যন্ত নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে। সবকিছু শোনার পর ডাক্তার কিন্তু হেসে উড়িয়ে দেননি বা অরিন্দমকে মানসিক বিশ্রামের পরামর্শ দেননি। তিনি কিছুক্ষণ একদম চুপ করেছিলেন, একটা চরম নিশ্ছিদ্র নীরবতা। হ্যাঁ, এবং এই নীরবতার পর অত্যন্ত শান্ত ও গম্ভীর গলায় তিনি অরিন্দমকে যে সত্যিটা জানান, তা শোনার পর অরিন্দমের মনে হয়েছিল তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কারণ ডাক্তার তাকে পরিষ্কার জানিয়ে দেন ওই রুমে যে রোগী ছিল সে 3 দিন আগেই মারা গেছে। বাপরে! এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর অরিন্দম এতটাই মানসিকভাবে ভেঙে পড়ে যে সে সেদিনই ওই হাসপাতাল থেকে নিজের চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। আমার কাছে রাতের ওই ছায়ামূর্তির চেয়েও ডাক্তারের এই আচরণটা বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। কেন বলুন তো? কারণ একজন ডাক্তার যিনি বিজ্ঞান নিয়ে চর্চা করেন, তিনি কেন এত শান্তভাবে বিষয়টা মেনে নিলেন? কারণ ডাক্তারের এই নীরবতা এবং শান্ত স্বীকৃতি আসলে মেডিকেল সোশিওলজির একটা খুব গভীর দিক উন্মোচন করে। চিকিৎসা বিজ্ঞান সবসময় প্রমাণ, ডেটা এবং যুক্তির ওপর নির্ভর করে চলে। একজন ডাক্তারের কাছে যখন এরকম একটা অবাস্তব ঘটনার কথা বলা হয়, তখন তার প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত সেটাকে বৈজ্ঞানিকভাবে খারিজ করে দেওয়া। কিন্তু তিনি তো সেটা করলেন না। ঠিক। এই নীরবতা প্রমাণ করে যে এই প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে থাকা মানুষগুলো খুব ভালোভাবে জানেন যে জীবন এবং মৃত্যুর মাঝখানের সীমারেখাটা সবসময় মনিটরের সরল রেখা দিয়ে মাপা যায় না। তারা হয়তো এমন অনেক ঘটনার সাক্ষী হন যাকে কোনো মেডিকেল জার্নালে বা পেশেন্টের ফাইলে নথিভুক্ত করা যায় না। একদম তাই। তাই তারা একটা নীরব সমঝোতার আশ্রয় নেন। এই নীরবতাই হলো তাদের শিল্ড বা বর্ম। আর তার মানে দাঁড়াচ্ছে ডাক্তারের এই স্বীকৃতি বা ভ্যালিডেশনটাই অরিন্দমের জন্য সবচেয়ে বড় ট্রমা হয়ে দাঁড়িয়েছিল। কিভাবে? ধরুন, যদি ডাক্তার তাকে বলতেন তুমি পাগলের মতো প্রলাপ বকছ, ওখানে কেউ নেই, তাহলে হয়তো অরিন্দম নিজের চোখের দেখাকেই মিথ্যে ভেবে সান্ত্বনা পেত। কিন্তু যখন বিজ্ঞান নিজেই আপনার অবাস্তব ভয়কে শিলমোহর দিয়ে দেয়, তখন সেখান থেকে পালানোর আর কোনো জায়গা থাকে না। খুব সত্যি কথা। নিজের চোখের দেখাকে যখন কেউ মিথ্যে প্রমাণ করতে পারে না, তখনই ভয়ের আসল রূপটা বেরিয়ে আসে। একেবারে ঠিক। এবং অরিন্দমের চাকরি ছেড়ে চলে যাওয়াতেই কিন্তু এই ঘটনার কোনো সমাপ্তি ঘটে না। সোর্স মেটেরিয়ালের একেবারে শেষের অংশে বলা হয়েছে যে ঘটনাটা অতীত হয়ে গেলেও তার রেশ আজও সেই হাসপাতালে রয়ে গেছে। একটা চিরস্থায়ী আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ওই ৩০৭ নম্বর ঘরটি। হ্যাঁ,
সোর্সে খুব স্পষ্টভাবে উল্লেখ আছে যে আজও নাকি ওই হাসপাতালে রাত 1টার পর ওই ৩০৭ নম্বর রুমের ভেতর থেকে কারো গলার একটা অদ্ভুত শব্দ আসে। কেউ যেন বারবার ওই একই কথা বলে চলেছে, আমি এখনো বেঁচে আছি। এই ব্যাপারটা কিন্তু চরম অস্বস্তিকর। এটাকে আমি একটা মেটাফোর বা উপমা দিয়ে বোঝাতে চাই। ধরুন একটা পুরনো অডিও ক্যাসেট, যার ফিতেটা কোনো কারণে একটা নির্দিষ্ট লুপে আটকে গেছে। সেই ফিতেটা নতুন কোনো কথা বলছে না, শুধু বারবার একই জায়গা থেকে বাজিয়ে চলেছে। লুপে আটকে থাকা একটা অডিও রেকর্ড। হ্যাঁ, এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কোনো গতানুগতিক ভৌতিক উপাদান নয়, যেমন কোনো ছায়া দেখা বা জিনিসপত্র উড়ে যাওয়া, বরং এখানে লুকিয়ে আছে মানুষের আদিমতম একটা ভয়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় থ্যাফোফোবিয়া। ঠিক ইতিহাস আছে। ট্যাফোফোবিয়া হলো জীবিত অবস্থায় মৃত ঘোষিত হওয়ার ভয় অথবা ভুল করে জ্যান্ত কবরস্থ হওয়ার ভয়। এই ভয়টা কি মানুষের মধ্যে খুব কমন? ভিক্টোরিয়ান যুগে এই ভয়টা মানুষের মধ্যে এতটাই প্রকট ছিল যে সেই সময় সেফটি কফিন তৈরি করা হতো, যেখানে কফিনের ভেতর একটা দড়ি থাকতো যা মাটির ওপরে একটা ঘণ্টার সাথে যুক্ত থাকতো। আচ্ছা, যাতে ভুল করে কাউকে কবর দেওয়া হলে সে ঘণ্টা বাজিয়ে জানান দিতে পারে যে সে বেঁচে আছে। ঠিক তাই। এই ভয়টা আসলে মানুষের নিজের অস্তিত্ব হারানো এবং চরম অসহায়ত্বের ভয়। যখন একটা মানুষ আইসিইউতে থাকে, তার চারপাশে সবাই তাকে বাঁচানোর শেষ চেষ্টা করছে, তখন ওই মানুষটার নিজের ভেতরেও তার অবচেতনে বাঁচার একটা প্রবল মরিয়া ইচ্ছা কাজ করে। তাহলে কি আমরা বলতে পারি যে ওই ৩০৭ নম্বর রুমে কোনো সচেতন ভূত বা আত্মা ঘুরে বেড়াচ্ছে না, বরং মৃত্যুর ঠিক আগের মুহূর্তের সেই চরম বাঁচার আকুতিটা, ওই তীব্র আবেগটা কোনোভাবে ওই ঘরের পরিবেশে রেকর্ড হয়ে গেছে? হ্যাঁ, প্যারাসাইকোলজির ভাষায় একে অনেক সময় রেসিডুয়াল এনার্জি বা স্টোন টেপ থিওরি বলা হয়। এই তত্ত্ব অনুযায়ী কিছু কিছু পরিবেশে, বিশেষত যেখানে চরম আবেগ, ভয় বা ট্রমা তৈরি হয়, সেখানকার পদার্থ বা চারপাশের দেয়ালগুলো সেই আবেগের তীব্রতাটাকে এক ধরনের শক্তিরূপে ধারণ করে নেয়। ঠিক যেমন আমি ওই অডিও লুপের কথা বললাম। একদম। ওই এনার্জি বা সত্তাটার হয়তো নিজস্ব কোনো বুদ্ধি বা চেতনা নেই। সে নতুন করে কারোর সাথে কথা বলতে পারে না। সে শুধু তার জীবনের চরমতম মুহূর্তের সবচেয়ে যন্ত্রণাদায়ক অনুভূতির একটা নিরন্তর পুনরাবৃত্তি করে চলেছে। সে নিজের মৃত্যুর খবরটা মেনে নিতে পারেনি, তাই সে বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে সে এখনো জীবিত। এই বিষয়টা ভাবলেই গায়ে কাটা দিয়ে ওঠে। তার মানে হাওড়ার হাসপাতালের সেই নিস্তব্ধ রাত, ৩০৭ নম্বর রুমের অস্বাভাবিক হিমশীতন পরিবেশ এবং ৩ দিন আগে মারা যাওয়া একজন রোগীর সেই অসহায় আর্তনাদ, সব মিলিয়ে এই ঘটনাটি আমাদের এমন একটা সীমারেখায় এনে দাঁড় করিয়ে দেয়, যেখানে আমাদের চেনা বাস্তব আর অজানা জগতের মাঝখানের দেয়ালটা ভীষণ পাতলা। আমরা বুঝতে পারি যে বিজ্ঞান যেখানে শেষ হয়, সেখান থেকেই কি এমন কিছু শুরু হয় যাকে আমরা কোনো সংজ্ঞায় ফেলতে পারি না? এটাই এই সোর্স মেটেরিয়ালের সবচেয়ে বড় অন্তর্দৃষ্টি। আমরা যতই যুক্তি দিয়ে, ডেটা দিয়ে সবকিছু পরিমাপ করতে চাই না কেন, মানুষের চেতনা এবং মৃত্যুর অনন্ত রহস্যের সামনে আমরা আজও অনেকটাই অসহায়। হ্যাঁ, এমন অনেক ঘটনা রয়েছে যা আমাদের সেই ছকে বাঁধা চিন্তাধারার বাইরে অবস্থান করে এবং আমাদের বাধ্য করে এটা মেনে নিতে যে এই মহাবিশ্বে এখনো অনেক কিছু আমাদের জানার বাইরে রয়ে গেছে। আর সেই জানার বাইরের জগতেই আজকের এই গভীর আলোচনার শেষে একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। একটু তলিয়ে দেখার মতো একটা বিষয়। হাসপাতালের চারদেয়াল, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ তাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যেখানে এত তীব্র শারীরিক যন্ত্রণা আর বেঁচে ফেরার এত আকুল আকুতি প্রতিনিয়ত মিশে থাকে বাতাসে, সেই দেয়ালগুলো কি কোনোভাবে মুমূর্ষু মানুষের সেই শেষ আর্তনাদ, ট্রমা বা বেঁচে থাকার প্রবল ইচ্ছাকে স্পঞ্জের মতো শোষণ করে রাখে? ভাবলেই কেমন যেন শিহরণ জাগে। আর রাতের নিস্তব্ধতায় যখন কোলাহল মুছে চারপাশ একদম শান্ত হয়ে যায়, তখন কি সেই শোষিত আবেগগুলোই আবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে আমাদের জগতে? নাকি আমাদের মানব মন অজানা আর মৃত্যুকে ঘিরে থাকা চরম ভয়ের কারণে বারবার অবচেতনভাবে একই শব্দের বিভ্রম তৈরি করে চলে? সত্যি, উত্তরটা আমাদের জানা নেই। পরের বার যখন রাতের বেলা কোনো বড় হাসপাতালের শান্ত জীবাণুমুক্ত লম্বা করিডোর দিয়ে কেউ একা হাঁটবে আর চারপাশে কেবল একটা যান্ত্রিক নিস্তব্ধতা বিরাজ করবে, তখন হয়তো এই প্রশ্নটা আর মাথা থেকে সহজে বেরোতে চাইবে না, আমি এখনো বেঁচে আছি। এই কথাটা কি সত্যি শুধু একটা যান্ত্রিক প্রতিধ্বনি, নাকি অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসা এমন কোনো চরম সত্যি যা আমরা শুনতে চাই না?